পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা সবাই বাংলাদেশি, এই রকম কথা দিল্লি পুলিশ বলেছে। এরকম একটা অদ্ভুত মানে অলিক আউটল্যান্ডিশ কথা যে কোনো পুলিশ বলতে পারে। পশ্চিমবঙ্গের পুলিশ সব পারে, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে সে তামিলনাড়ুরই হোক আর জম্মু কাশ্মীরেরই হোক আর গুজরাটেরই হোক আর পাঞ্জাবেরই হোক, কোনো বিজেপি বিরোধী কোনো রাজ্যেরই হোক, সে পশ্চিমবঙ্গের বাইরে কোনো পুলিশ যে এরকম বলতে পারে এই জিনিসটাই বিশ্বাসযোগ্য না। পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। তো চিত্রনাট্য একটা খুব ভালো আছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং চিত্রনাট্যটা, যে চিত্রনাট্যটা রচনা করা হয়েছিল সেটা ধরা পড়ে গেছে বলেই তো বিপদ হয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে আসতে হয়েছে। এখন এই গোয়েন্দাগিরিটা আমার পক্ষে তো করা সম্ভব নয়, কে কি করেছে, কি কারণে করেছে। আমি খালি মানুষের কাছে এই তোমার টিভি মারফত বা ইউটিউব মারফত আমি দেখিয়ে দিতে পারি যে এর মধ্যে ইনকনসিস্টেন্সি কি আছে, অসামঞ্জস্য কি আছে, যে জিনিসগুলো কোনো মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কি আছে। এবং এই সাজনুরের কথায়, ডিসিপির কথায় যে অসামঞ্জস্য আছে, এবং ডিসিপির যতটা বিশ্বাসযোগ্যতা, সাজনুরের যতটা বিশ্বাসযোগ্যতা, সেটা তুলনা করলে একটা দেখা যাচ্ছে যে মিথ্যা পশ্চিমবঙ্গ থেকেই বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে যেখানে জেনে শুনে ভুল কথা বললেন, মিথ্যে কথা বলেন, সেটা জনসাধারণের সামনে এসে গেল। সেটাকে অপ্রমাণ করবার জন্য ফিরহাদ হাকিম আর কে গিয়েছিল, ফিরহাদ হাকিম আর কুণাল ঘোষ দুটো মার্কা মারালো। এর মধ্যে কুণাল ঘোষ তো আজ পর্যন্ত জীবনে কোনো সত্যি কথা বলেছে কিনা সন্দেহ, একটা বাদে। সেটা হলো কুণাল ঘোষকে যখন জেলের গাড়িতে তোলা হচ্ছিল তখন কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জির বাড়িতে পুরো সারদার টাকা রাখা আছে। এই একটা সত্যি কথা, ওকে অ্যারেস্ট করুন, এই একটা সত্যি কথা কুণাল ঘোষ জীবনে বলেছে। তো ওদের দিয়ে গোটা কথাটা বলালেই পারতো। মমতা ব্যানার্জি নিজে কেন এই সমস্ত বলে রিস্ক নিতে গেলেন না আমার বোধগম্য হচ্ছে না। 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল, আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিএসএফ সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন, হোম মিনিস্টার, আপনি কি করছিলেন সেদিন? কল্যাণ ব্যানার্জি সংসদে প্রশ্ন তুলছেন, কোথায় সিআইএসএফ, কোথায় বিএসএফ, কোথায় অমিত শাহ, কি করছিল? এই প্রশ্ন তুলেছেন তিনি পহেলগাঁও নিয়ে। বললাম না যে আমি শুনলাম যে পহেলগাঁওকে না কোনো একটা জায়গাকে আজাদ কাশ্মীর বলে করেছেন। আজাদ কাশ্মীর ঘোষণা করা হোক, কি লজ্জাও নেই এই লোকটার, মানে বিন্দুমাত্র লজ্জাও নেই। আজাদ কাশ্মীর বলে, আজাদ কাশ্মীর হচ্ছে পাকিস্তানের ব্যবহার করা একটা শব্দবন্ধ, যেটা ওরা পাক অধিকৃত কাশ্মীর সম্বন্ধে ব্যবহার করে। এই শব্দবন্ধটাকে উনি ব্যবহার করে দিলেন, উনি নিজেকে প্রমাণ করে দিলেন যে উনি পাকিস্তানি। কল্যাণ ব্যানার্জির কাছে কোথায় কি, কোথায় কোথায় কল্যাণ ব্যানার্জি, কোথায় তার মাথা, কোথায় তার পা, কোনো কিছুই জানা নেই। কল্যাণ ব্যানার্জি কোন লোকে বিচরণ করছেন। সায়নী ঘোষ বলছেন 56 ইঞ্চি কা দাবদাবা क्या खत्म हो गया, পহেলগাঁও নিয়েই প্রশ্ন তুলেছে। এই মেয়ে ছেলেটা যে এর মাথায় শিবলিঙ্গের মাথায়, মহাদেবের মাথায় কন্ডম পরিয়েছিল, একে আমি ঘৃণা করি। একে আমি ঘৃণা করি। এর নামে আমি একটা পুলিশের কাছে নালিশ করে রেখেছি এখানে রবীন্দ্র সরোবর থানায়। যথারীতি রবীন্দ্র সরোবর থানা মমতা ব্যানার্জির জুতো বালিশ করে, অতএব তারা এই আমার নালিশের ওপর কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু মেয়ে ছেলেটা যে কথা বলছে এ তো সত্য বা এরকম কিছু নয়। মমতা ব্যানার্জি, মেয়ে ছেলেটা কথা বলছে শুধু মমতা ব্যানার্জিকে তৈলমর্দন করবার জন্য। আমি একজন শিব ভক্ত হিসেবে এই মেয়ে ছেলেটাকে বিনীত কন্টেম্প মনে করি, মানে একে ঘৃণার নিচে বলে, আমার যত ঘৃণিত জিনিস আছে তারও নিচে বলে মনে করি। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ভালো খেলেন, সৌরভ গাঙ্গুলি রাজনীতি ঘোড়ার ডিম বোঝেন, সৌরভ গাঙ্গুলি মমতাকে তৈলমর্দন করবার জন্য এই সমস্ত করছেন। যা হয় পশ্চিমবঙ্গে সবই ওই তৃণমূলের তরফে বা তৃণমূলের চটি চাটাতের তরফে
যা হয় সবই মমতাকে তৈলবর্ধন করার জন্য, সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য। কারণ তৃণমূল কংগ্রেসের এরকম খ্যাতি আছে যে তারা তাদের সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে এরকম ধরনের মিথ্যা কথা বলে থাকে। তৃণমূলকে দিয়ে যেটা বলানো হচ্ছে যে ওখানে পুলিশ গিয়ে, পশ্চিমবঙ্গে দিল্লির পুলিশ গিয়ে তাকে ভয় দেখিয়ে নিয়ে এসছে, বা ভয় দেখিয়ে তাকে দিয়ে কিছু কবুল করিয়েছে, জয় শ্রীরাম বলতে বলেছে। তো সাজনুর তখনই এখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ব্যাপারটা জানালেন না কেন? সাজনুর ধর্মে মুসলমান, অতএব ধরেই নেওয়া যেতে পারে তিনি তৃণমূলের সমর্থক। তৃণমূলের লোক তো চারপাশে ছড়িয়ে আছে, তৃণমূলের নেতা, উপনেতা, উপনেতা তো চারপাশে রয়েছে। হ্যাঁ, মালদার চাঁচলে বাড়ি, কি যেখানেই বাড়ি হোক, বড় কথা সেটা নয়। বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ তো কোনো সরকার চালায় না, পশ্চিমবঙ্গ চালায় মমতা ব্যানার্জি, এবং সেটা চালায় ওই পার্টির, যাকে কেওড়া বলে, সেই পার্টির কেওড়াদের মাধ্যমে চালায়। তো পার্টির কেওড়া তো ধারে কাছে ছিল। তিনি ওই সাজনুর বলতে পারতেন না, দেখো আমাকে দিল্লি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, উল্টোপাল্টা কথা বলাচ্ছে, জয় শ্রীরাম বলাচ্ছে, আমি এসব কিছু বলবো না, আমি একজন নিষ্ঠাবান মুসলমান, আমি কিছুতেই জয় শ্রীরাম বলবো না, এগুলো বলতে পারতেন। কিন্তু সেগুলো কিছুই বলেননি সাজনুর। সাজনুর স্বীকার করেছেন যে ওর বিরুদ্ধে কোনো ওরকম ধরনের কিছু হয়নি, ওর বাচ্চাকে মারধর কিছুই করা হয়নি, মমতা নিজে বলেছেন। এবং ওর দল মানে মমতা, দল মানে আর কেউ না, দল মানে মমতা। এফআইআর হয়ে গেছে, সোমেন্দু অধিকারী তো এফআইআর করেছেন। যাই হোক, কথাই টুইট করেছিলেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, যখন দিল্লি পুলিশ বললেন যে এটা ফেক, এরকম কোনো ঘটনা ঘটেনি, ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হলো, সৌমেন্দু অধিকারী এফআইআর করলেন দিল্লি পুলিশে। তারপরেই নড়ে চড়ে বসলো আমাদের এ রাজ্যের শাসক দল। তারা কিন্তু ছেড়ে দেবার পারত নয়, কার্যত তারা তাদেরকে দিল্লি থেকে আনিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি তার অভিজ্ঞতায় বলতে পারবেন আরো। তিনি সবসময়, আপনারা জানেন, প্রায় টুইটারে থাকেন এবং টুইটারে যা জবাব দেয়, মোক্ষম জবাব তিনি প্রতিটা বিষয় নিয়ে বলেন। তাহলে মুখ্যমন্ত্রীর এই ফেক টুইটে দিল্লি পুলিশ নাকচ করে দেওয়ার পরও যাদেরকে নিয়ে এসে প্রেস কনফারেন্স করাচ্ছেন, তাদের চিত্রনাট্যটাকে ঠিক কি বলছেন তথাগত রায়, কি বলবেন? নমস্কার। ব্যাপারটা এখন দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গে আমরা একটা মিথ্যার সমুদ্রের ওপর ভেসে আছি। পশ্চিমবঙ্গে এখন সরকারের কারুকে কোনো বিষয়ে বিশ্বাস করা যায় না, কারণ যেখানে যা বলা হবে সে প্রত্যেকটাই মিথ্যা বলে প্রতিপন্ন হয়। কোথা থেকে আরম্ভ করবো আমি জানি না। 2011 সালে আমার মনে আছে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পরেই নিজে গিয়ে ভবানীপুর থানা থেকে দুটো আসামি ছাড়িয়ে আনলেন। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে থানা থেকে দুটো আসামি ছাড়িয়ে আনলেন। কেন ছাড়িয়ে আনলেন কেউ জানে না। জিজ্ঞেস করাতে বললেন না, ওদের না ছাড়ালে কমিউনাল রাইট হয়ে যেত, সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেত। কেন, কি করে দাঙ্গা হয়ে যেত, কি করে থানার আসামি ছাড়ালে পরে সেই দাঙ্গা আটকে গেল, কেউ জানে না। আচ্ছা, তারপরে একটা বিচিত্রতম যেটা গল্প আমরা শুনেছি মুখ্যমন্ত্রীর মুখে, এবং এটাকে ভুল বলা যায় না, এটা মিথ্যা, যে রবীন্দ্রনাথ নাকি গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করেছিলেন। রবীন্দ্রনাথ গান্ধীজিকে ফলের রস খাইয়ে তার অনশন ভঙ্গ করেছিলেন। কোথায়, কবে গান্ধীজি অনশন করেছিলেন যেখানে রবীন্দ্রনাথ গিয়ে তাকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করেছিলেন? কোথায় এবং কবে? এই প্রশ্ন দুটো কেউ করেনি মমতা ব্যানার্জিকে, এবং করলেও উনি জবাব দিতেন না, কারণ কথাটা তো সম্পূর্ণ মিথ্যা। কিন্তু উনি একটা ড্রামাটিক কথা, মানে একটা নাটকীয় খবর পশ্চিমবঙ্গবাসীকে দিলেন, এবং দিয়ে এমন একটা ভাব করলেন যে মুখ্যমন্ত্রীর মুখ নিঃসৃত বক্তব্য এ তো ভুল হতে পারে। এখন আমরা বর্তমান, আর একটা বিষয় আমি বলতে ভুলে গেলাম। অঞ্জলি শীল বলে এক মহিলা, উত্তরবঙ্গের, ঠিক জায়গাটার নাম আমার মনে নেই, তার সম্বন্ধেও বলা হয়েছিল তিনি নাকি এরকম আসাম থেকে না এনআরসি থেকে নোটিশ পেয়েছেন। তারপরে জানা গেল না, তিনি কোনো নোটিশ ফোটিস পাননি। এগুলো বাজে কথা, মিডিয়া এগুলো চেপে দিয়েছে। পেয়ারের মানে ওর মমতার পেয়ারের মিডিয়া আছে, তো তারা এই সমস্ত চেপে দিয়েছে যে অঞ্জলি শীল নোটিশ পেয়েছে, কিন্তু অঞ্জলি শীল জানিয়েছেন যে তিনি কোনো নোটিশ ফোটিস কিছু পাননি। এবার
বর্তমান ঘটনাটাতে যে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক ধানিয়া, যিনি ইস্ট দিল্লির ডিসিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, তিনি বলেছেন যে এরকম কোনো ঘটনা হয়নি। এই যে সাজনুর পারভিন, তাকে যে তাকে মারার ঘটনা বা তার বাচ্চাকে মারধর করার ঘটনা একেবারে সম্পূর্ণ অলিক, এরকম কিচ্ছু হয়নি। এই সাজনুর পারভিন নিজে সেটা কবুল করেছে এবং সেই ডিসিপির সামনেই কবুল করেছে এইটা। এবং ডিসিপি ইউনিফর্ম পরিহিত অবস্থায় সরকারি কাজ করতে করতে এই কথাটা বলেছেন। এখন একটা কথা বুঝতে হবে, দিল্লিটা পশ্চিমবঙ্গ নয়, বস্তুত ভারতের কোনো রাজ্যই পশ্চিমবঙ্গ নয় যেখানে রাজনৈতিক নেতৃত্বের কথায় পুলিশ ওঠে বসে, ইউনিফর্ম পরিহিত পুলিশ ওঠে বসে, দিনকে রাত করে দেয়, রাতকে দিন করে দেয়, এরকম দিল্লিতে হয় না। যেহেতু হয় না, সেই জন্য প্রাইমা ফেসি, প্রাথমিকভাবে এই অভিষেক ধানিয়ার কথা বিশ্বাসযোগ্য। আচ্ছা, এখন অভিষেক ধানিয়াকে ভুল প্রতিপন্ন করবার জন্য, কারণ এখন তো চারিদিকে রটে গেছে যে মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যেটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে, যেটা পুলিশ অফিসার একজন এসে বলেছেন মিথ্যা কথা, তো সেটাকে তো প্রমাণ করতে হবে। এখন মমতা ব্যানার্জি যদি এটা কুণাল ঘোষকে দিয়ে বলাতেন বা জয়প্রকাশ মজুমদার কি বলাতেন, এগুলো কোনো হিসেবের মধ্যেই না, এগুলো বা ফিরহাদ হাকিমকে দিয়ে বলাতেন, এগুলো কোনো হিসেবের মধ্যেই না। এগুলো একেবারে মানে পথের দুপাশে পড়ে আছে, 24 ঘন্টা মমতাকে তৈলমর্দন করছে, কিভাবে তাকে খুশি করার চেষ্টা করে, আগডুম বাগডুম খবর বয় সমস্ত করছে। অতএব তাতে কোনো হেলদোল হতো না। কিন্তু পুলিশের ডিসিপি যে একটা কথা বলেছেন সেটা যথেষ্ট অগ্রপশ্চাৎ বিবেচনা না করে তো বলেননি। তিনি তো কোনো দিল্লিতে কোনো অমিত শাহ ওকে বলে দেননি যে তুমি এরকম কথা বলো। অতএব দিল্লি পুলিশের ডিসিপি যেটা বলেছেন সেটা অফিসিয়াল চ্যানেলে ওর কাছে যে খবরটা এসছে সেটাকে যাচাই করে বলেছেন। যাচাই করে বলার ফলেই তার সপক্ষে এবং তৃণমূলের বিপক্ষে বা মমতা ব্যানার্জির বিপক্ষে দিল্লিতে শুভেন্দু অধিকারী এই এফআইআরটা করেছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী এফআইআরটা করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে বক্তব্যটা আমরা এদের কাছ থেকে শুনতে পাচ্ছি, এই তৃণমূলের কাছ থেকে শুনতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস ভবন থেকে হোক, কালীঘাট থেকে হোক, কালীঘাটের খালদার থেকে হোক, যেখান থেকে আমরা শুনতে পাচ্ছি সেটা সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য। এটাই তো গেছে, আবার কি করে গেছে? কোনো বিন্দুমাত্র চৈতন্য নেই। হ্যাঁ, হেঁটে গেছে। ওখান থেকে পাকিস্তান কত দূর? অমিত শাহ বিএসএফ ওখানে দাঁড়িয়ে পাহারা দেবে? যে পশ্চিমবঙ্গে আজকে পুলিশের কাছে যে পুলিশ বসে থাকে খালি তৃণমূলকে পাহারা দেওয়ার জন্য আর তৃণমূলের অফিসে গিয়ে খিদমতগারি করবার জন্য, এই বিএসএফ না, এই যে কল্যাণ ব্যানার্জির কি ধারণা যে সেইভাবে পুলিশ চলে? সেইভাবে পুলিশ চলে না। একটা কাশ্মীরের মতন একটা বিশাল বিস্তৃত জায়গায় প্রত্যেকটা টুরিস্ট পার্টিকে এইভাবে পুলিশ পাহারা দেবে, সেটা কি সম্ভব কখনো? পশ্চিমবঙ্গে খুন খারাপি হয়নি? সেই খুন খারাপি গুলো কে দেখছে? এই যে তৃণমূলকে ক্রমাগত খুন করছে। এই বগটুইতে যেটা হয়েছে, তখন মমতার পুলিশ ছিল না, তো দুতরফেই মুসলমান, দুতরফেই তৃণমূল, কিন্তু বগটুইতে 9 জনকে খুন করল। কিভাবে হলো? মমতার পুলিশ কি করছিল? এইসব মানে বালখিল্যকতার জবাব দিতেই আমার প্রবৃত্তি হয় না। আমি কি প্রশ্ন তুলেছেন এই পেহেলগাঁও নিয়ে, সংসদে প্রশ্ন তুলেছেন, বলছে আমরা ধর্মের কাছে জিতলাম না অধর্মের কাছে জিতলাম সেটা প্রধানমন্ত্রী বলতেই পারলো না। আরেকটা জিনিস, যদি আমরা জিতেই থাকি তাহলে 33টা দেশে গিয়ে গিয়ে আমাদের নিজেদের ঢাক পেটানোর কি ছিল? এইসব তো এই মেয়ে ছেলেটার পক্ষে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, এই মেয়ে ছেলেটা যে এবিসি পর্যন্ত পড়াশুনো করেনি, শুধু মমতার আদরে জিতেছি, সে তাকে এসব কি বোঝাবে? ফরেন পলিসি, ডিপ্লোমেসি, এই সমস্ত কিছু তো বানান করতে পারবে না, কি করবে? হ্যাঁ, ইংরেজি হিন্দি তো লিখে নিয়ে এসছে, মুখস্থ করে নিয়ে এসছে, করে বক্তব্য রেখেছে।
ডিপ্লোমেসি বোঝা এই লোকটার বা এই মেয়ে ছেলেটার পক্ষে সম্ভব? প্রধানমন্ত্রী কেন বিদেশ যাত্রা করে? যদি সেই বিদেশের লোকেরা সবকিছু এই পাহেলগাঁও নিয়ে কুলু পাটলো, তাহলে যারা আয়োজনে আছে প্রয়োজনে নেই, কেন বিদেশ যাত্রায় এত টাকা খরচা করবে প্রধানমন্ত্রী? তার কারণ হচ্ছে সংবিধানে লেখা আছে যে বৈদেশিক সম্পর্ক, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হচ্ছে কেন্দ্রের বিষয়। প্রধানমন্ত্রী যেহেতু কেন্দ্রীয় সরকারের মাথা, সেই জন্য প্রধানমন্ত্রী বিদেশ যাত্রা করবেন। এখন এইসব কথার উত্তর কোনো দেবার দরকার নেই, কারণ এইসব জিনিস এই মেয়ে ছেলেটার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এর যে লেখা সংবিধানে লেখা আছে যে এটা এর বিষয়, এটা কেন্দ্রের বিষয়। কিন্তু সংবিধানে যেটা কেন্দ্রের বিষয়ে অর্থাৎ বৈদেশিক সেটা সত্ত্বেও মমতা ব্যানার্জি কেন ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে কেন স্পেনে গিয়েছিলেন, সেখানে গিয়ে কেন সৌরভকে দিয়ে ঘোষণা করেছিলেন যে তিনি ইস্পাত কারখানা করবেন শালবনীতে? তারপরে সেই ইস্পাত কারখানার কি হলো? সেই ইস্পাত কারখানাকে যে 1 টাকা দামে জমি দেওয়া হলো, সেই জমিরই বা কি হলো? সেই জমিতে এখন কি হচ্ছে? কত ইস্পাত এতদিনে তৈরি হলো? এসবের জবাব মমতা ব্যানার্জি দেবেন না, আর এই মেয়ে ছেলেটা দেবে না। এসব বাজে প্রশ্ন আমি আর উত্তর সৌরভ দিতে পারি গাঙ্গুলি, আমি শুধু সৌরভ গাঙ্গুলি, তিনি প্রশ্ন তুলেছেন বাংলা বাঙালির উপর অত্যাচার নিয়ে। হ্যাঁ, বাংলা বাঙালির ওপর এখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে মমতা ব্যানার্জির। কারণ যেভাবে উনি মুসলমান তোষণ করেছেন, সেটার ফলে আজকে হিন্দু মানসিকতা তার বিরুদ্ধে ঘুরতে আরম্ভ করেছে। যতই উনি অনুপ্রবেশ করান, যতই উনি বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গে ঢোকান, পশ্চিমবঙ্গে তো মুসলমানের অনুপাত তো 30% বেশি নয়, 30 কি 32 হতে পারে, তার চেয়ে তো বেশি নয়। 70% হিন্দু। এই 70% হিন্দুর যদি অর্ধেকও অর্থাৎ 35% তার বিরুদ্ধে চলে যায়, তাহলে কি হবে ভাবতে পারো? কি হবে ভাবতে পারো? উনি গদিচ্যুত হবেন। গদিচ্যুত হবার পরে সমস্ত এই এতদিন ধরে যেই মারাত্মক দুর্নীতি হয়েছে, এর থেকে আরম্ভ করে সেই সুদীপ্ত সেন থেকে আরম্ভ করে সুদীপ্ত সেনকে সারদা থেকে আরম্ভ করে সুদীপ্ত সেনকে সেই কাগাবাগার ছবি বিক্রি করে এই সমস্ত জিনিস তো প্রকাশ্যে বেরিয়ে আসবে। কিভাবে হয়েছে এগুলো তো সব বেরিয়ে আসবে। না, সেই জন্য ওর হচ্ছে যে পুরো দেশ চুলোয় যাক, হিন্দুরা চুলোয় যাক, মুসলমানরাও চুলোয় যাক, আমাকে কিন্তু নির্বাচনটা জিততে হবে, তা নাহলে আমার সর্বনাশ। বাঘের পিঠে যা চললে যা হয় আর কি। বাঘের পিঠে চড়লে যে বাঘ আমি পিঠ থেকে নামতে পারবো না, বাঘ আমাকে খেয়ে ফেলবে। এই জন্য এটা ফেলে দেওয়া হচ্ছে।